তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। আওয়ামী লীগ সরকারের যুগপূর্তি আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। করোনায় আরও 21 জনের মৃত্যু, শনাক্ত 1000-এর বেশি, শনাক্তের হার 6%। বাইডেনের জয় স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস, না মানলেও ক্ষমতা ছাড়বেন ট্রাম্প। অন্য দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার নেই যুক্তরাষ্ট্রের, বলছেন বিশ্লেষকেরা। ভাবমূর্তি ফেরানো হবে বড় চ্যালেঞ্জ। টানা তৃতীয় মেয়াদে সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে সরাসরি সম্প্রচারিত হবে। শেখ হাসিনা চতুর্থবার এবং টানা তৃতীয়বারের মতো 2019 সালে 7 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে 96 এবং 2009, 2014 সালে দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে বঙ্গবন্ধু কন্যা দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতায় উন্নয়ন যেমন গতি পেয়েছে, তেমনি বলিষ্ঠ নেতৃত্বের জন্য প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের যুগপূর্তি আজ। স্বাধীনতার 50 বছরে প্রবৃদ্ধির 73% এসেছে এই 12 বছরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থসামাজিক উন্নয়নে বিশ্বের রোল মডেল। সমুদ্র সীমা জয়, মহাকাশে স্যাটেলাইট, নারীর ক্ষমতায়ন, বঙ্গবন্ধু হত্যাকারী ও যুদ্ধাপরাধের বিচারে স্বাধীনতার মর্যাদা সমুজ্জ্বল বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে উন্নয়ন টেকসই করতে বৈষম্য কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ তাদের। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে 2019-এর 7 জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে এবং চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 96-এ প্রথম এবং 2009, 2014 ও 2018 সালে পরপর 3বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে বঙ্গবন্ধু কন্যা দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। এ সময়ে সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতায় উন্নয়ন যেমন গতি পেয়েছে, তেমনি বলিষ্ঠ নেতৃত্বের জন্য প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী। যে পরিমাণ প্রবৃদ্ধি ঘটেছে এই পুরো 50 বছরে, তার 73% ঘটেছে এই গত 12 বছরে। তো এটি একটি বড় অর্জন আমি বলবো। আমাদের 3 গুণেরও বেশি বেড়েছে আমাদের রেমিটেন্স, রিজার্ভ বেড়েছে প্রায় 6 গুণেরও বেশি। নেতৃত্ব যদি বিচক্ষণ হয়, নেতৃত্ব যদি সুবিবেচনা প্রসূত হয়, নেতৃত্ব যদি সুদূর প্রসারী হয় এবং জনগণের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে পারে, তাহলে সেই দেশে উন্নয়ন এগিয়ে যায়। শেখ হাসিনার শাসনামলে অবকাঠামো ও আর্থসামাজিক দিক দিয়ে যে উন্নতি হয়েছে তা স্বীকার করছেন সবাই। তবে উন্নয়নকে টেকসই করতে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি কমাতে হবে সামাজিক বৈষম্য ও দুর্নীতি। আর্থসামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ গত 12 বছর প্রভূত উন্নয়ন করেছে। যদি মাথাপিছু আয়ের কথা বলি, যদি আমাদের জীবৎকালের কথা বলি, যদি আমাদের সাক্ষরতা এবং অন্যান্য যদি নারীদের ক্ষমতায়নের সূচক বলি, এগুলি তো প্রচুর হয়েছে। যে উন্নয়নটা হয়েছে এটাকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই করতে হলে যেই পরিমাণে আমার বৈষম্য, বঞ্চনা, দুর্নীতি, সুশাসনের অভাব দূর করা দরকার, সেটা আমরা সেভাবে করতে পারিনি এখন পর্যন্ত। সেজন্য উন্নতি নিয়ে যেমন আমরা উচ্ছ্বাস করি, আমরা একই রকমভাবে এইটার ভিতরে বৈষম্য নিয়েও আমাদের এক ধরনের মর্মপীড়া রয়ে গেছে। গত এক যুগে দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল, নারীর ক্ষমতায়ন, শিক্ষার প্রসার, শিশু মৃত্যু কমানো ও মাতৃস্বাস্থ্য রক্ষায় গোটা বিশ্বেই অগ্রগণ্য ছিল বাংলাদেশ। নজর কেড়েছে তথ্য প্রযুক্তির ব্যবহারেও। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 8.5 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দেয় বাংলাদেশ।
বিশ্ব দরবারে প্রশংসিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু 3 বছর পরও সমস্যার কোনো সমাধান না পেয়ে অস্থায়ী সমাধানের পথে হাঁটতে থাকে আওয়ামী লীগ সরকার। প্রথম দিকে ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তর নিয়ে বিরোধিতা থাকলেও এটা যে সময়ের প্রয়োজন তা স্বীকার করেন বিশ্লেষকেরা। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখো রোহিঙ্গাকে 2017 সালে আশ্রয় দেয় বাংলাদেশ। Thousands of Rohingya refugees are spending a fourth night stranded near the border with Bangladesh. আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রধান শিরোনাম হয় প্রাণে বেঁচে ফেরা সেই বাস্তুচ্যুত জনগোষ্ঠী। দেশের ভেতরে বাইরে সব চাপ সামাল দিয়ে মানবিকতার উদাহরণ তৈরি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে বাংলাদেশ পরিচিতি পায় ভিন্ন আঙ্গিকে। গৃহহীনদের আশ্রয়ের ক্ষেত্রে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলিনা মার্কেলের পাশেই আসে শেখ হাসিনার নাম। আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা পেলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে আশানুরূপ সাড়া মেলেনি প্রতিবেশী দেশগুলোর। তাই সামর্থ্য অনুযায়ী নিজ উদ্যোগে সংকট সমাধানের পথ খুঁজছে সরকার। নির্যাতিত রোহিঙ্গাদের ন্যায় বিচার নিশ্চিতের ইস্যুটিও গুরুত্ব সহকারে তোলা হচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। এবারের সংখ্যা খুব বেশি, আর আমাদের তো এই পারসিকিউটেড পিপুল নির্যাতিত তো মারা যাচ্ছে, ঘরবাড়ি নাই, রেপ হচ্ছে, আপনি তাদের কিভাবে চোখ বন্ধ করে রাখবেন? মাননীয় প্রধানমন্ত্রী আউট অফ হিউম্যানিটি, মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছেন। মায়ানমার আমাদের বন্ধু রাষ্ট্র, তারা বলেছে যে ওগুলো নিয়ে যাবে তারা, কিন্তু তারা তাদের কথা রাখেনি, এখনও কথা রাখেনি। আমি আশা করি তারা বোধহয় হবে, তারা কথা রাখবে। মিয়ানমার সেনারা একাধিকবার সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করলেও শান্তিপূর্ণ অবস্থানেই থাকে সরকার। গত 3 বছরে আলাপ আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরাতেও আন্তরিকতার কমতি ছিল দেশটির। এই অবস্থায় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় 1 লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। নিজ খরচে ভাষাঞ্চলে গড়ে তোলা হয় আশ্রয়ণ প্রকল্প। এই অবকাঠামো তাক লাগিয়ে দেয় সমালোচনাকারীদেরও। যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে এটা তো আসলেই কেউ বলবে না যে যেখানে আছে কক্সবাজারে তার চেয়ে খারাপ ইনফ্রাস্ট্রাকচার। সেটা যদি হতো তাহলেও একটা মানুষ প্রশ্ন করতে পারে। এখন যেহেতু রোহিঙ্গারা যাচ্ছে, থাকছে, তারা কথা বলছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি সেই সমালোচনাটা চলে যাবে। তো সেই জায়গায় আমার মনে হয় না ঘাটতি, যেটা আমার মনে হয় আন্তর্জাতিক মহলের উচিত মিয়ানমারের উপরে নজরটা বাড়ানো। নতুন পুরনো মিলে বাংলাদেশে অবস্থান করছে 11 লাখ রোহিঙ্গা। বিশাল এই জনগোষ্ঠী বাংলাদেশের জন্য বোঝা হলেও তাদের জীবনমান নিশ্চিতে কার্পণ্য করছে না সরকার। একই সঙ্গে সসম্মানে তাদের নিজ দেশ মিয়ানমারে পাঠাতে করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ। পাশাপাশি দ্বন্দ্ব সৃষ্টি। নাফিদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাদের ভবিষ্যতে আর মনোনয়ন দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও কর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, তাই যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার মতো একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক। দল থেকে মনোনয়ন না পেলেও বঞ্চিতদের যোগ্যতা অনুযায়ী সাংগঠনিকভাবে মূল্যায়নের সুযোগ রয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে পৃথক পৃথক মনোনয়ন বোর্ড রয়েছে। প্রার্থীদের যোগ্যতা, ত্যাগ ও জনপ্রিয়তা বিবেচনা করে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয় বলেও জানান ওবায়দুল কাদের। রাজনৈতিক প্রতিষ্ঠান যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়ন বা অন্য কোনো নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিফলন বর্তমান পৌরসভা নির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন। এ বিষয়ে দলের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট। দেশে করোনায় আরও 31 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 21 এবং নারী 10 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,718 জনের। 181টি ল্যাবে 24 ঘন্টায় 15,381 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1007 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 6.55%।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,19,905 জনে, সুস্থ হয়েছেন আরও 966 জন। এ নিয়ে মোট সুস্থ 4,64,446 জন। নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের চূড়ান্ত জয় নিশ্চিত করল মার্কিন কংগ্রেস। এতে 20 জানুয়ারি শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না। বাইডেনের জয় না মানলেও নিয়ম মেনেই ক্ষমতা হস্তান্তর হবে বলে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিলের ট্রাম্প সমর্থকদের সহিংসতায় কিছু সময় বন্ধ থাকার পর বুধবার আবারও শুরু হয় ইলেকটোরাল কলেজের ভোট গণনা। এতে জর্জিয়া, পেনসিলভ্যানিয়া রিপাবলিকান সিনেটররা বাইডেনের জয় মানতে অস্বীকৃতি জানায়। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেসের দুই কক্ষেই বাতিল হয়ে যায় প্রস্তাব। বিতর্ক শুরুর আগেই অ্যারিজোনা, নেভাদা এবং মিশিগানের রিপাবলিকান সিনেটরদের প্রস্তাবও খারিজ হয়ে যায়। চূড়ান্ত গণনায় ডেমোক্র্যাট জো বাইডেন পেয়েছেন 306টি আসন আর ট্রাম্প জয় পেয়েছেন 232 আসনে। বাইডেনের জয়ে আটকাতে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে ট্রাম্প সমর্থকরা। কংগ্রেসে ইলেকটোরাল কলেজের ভোট গণনার সময় ক্যাপিটাল হিলের ভেতরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে তারা। এ সময় গুলিতে 2 নারী সহ 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সহিংসতার জেরে পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ফার্স্ট লেডি চিফ অফ স্টাফ। 3 নভেম্বরের নির্বাচনের ফল পরিবর্তনে একের পর এক প্রচেষ্টা ভেস্তে গেলেও কোনোভাবেই পরাজয় মানতে নারাজ ট্রাম্প ও তার সমর্থকরা। সবশেষ হাতিয়ার হিসেবে এবার তারা বেছে নিল নাশকতার পথ। বুধবার কংগ্রেসে ইলেকটোরাল কলেজের ভোট গণনার সময় ক্যাপিটাল হিলের ভেতরে তাণ্ডব চালায় তারা। মার্কিন ইতিহাসে নজিরবিহীন পরিস্থিতি নিয়ন্ত্রণে 12 ঘণ্টার কারফিউ জারি করেন ওয়াশিংটন ডিসির মেয়র। পরে দাঙ্গা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ক্যাপিটাল হিলের বাইরে অবস্থান নেয় ট্রাম্প সমর্থকরা। একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ঘটনা বলে বর্ণনা করেছেন সাবেক ও বর্তমান রাজনীতিবিদরা। এ ঘটনাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে এর জন্য ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য দায়ী বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। এটি মোটেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকে যে ষড়যন্ত্র তত্ত্বের অজুহাত দিয়ে আসছেন, এই ঘটনা তারই ধারাবাহিকতা। এর দায় তাকেই নিতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক দিন হিসেবে তালিকাভুক্ত হলো 6 জানুয়ারি। ডেমোক্র্যাটরা তো বটেই, এই ঘটনার সমালোচনা করেছেন অনেক রিপাবলিকান নেতাও। আর একে বিক্ষোভ নয়, বিদ্রোহ হিসেবে বর্ণনা করে এমন সহিংসতা আমেরিকার দীর্ঘদিনের অর্জনকে নস্যাৎ করতে পারবে না বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার আহ্বান, গণতন্ত্র রক্ষার যে শপথ আপনি নিয়েছিলেন তা পূরণ করুন। নির্বাচনের ফল পরিবর্তন করতে এই ভাঙচুর, হামলা, ভীতি প্রদর্শন করা কোনোভাবেই কাম্য নয়। এটি বিক্ষোভ নয়, বিদ্রোহ। বিক্ষুব্ধদের শান্ত হয়ে বাড়ি ফেরার আহ্বান জানালেও তাদের প্রতি সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিক্ষোভকারীদের সমর্থনে করা ট্রাম্পের একাধিক টুইট মুছে দিয়েছে টুইটার। একই সাথে উস্কানিমূলক বার্তা দেওয়ার অভিযোগে 12 ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। সহিংসতার জেরে পদত্যাগ করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অফ স্টাফ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যাপিটালে হামলায় অন্য দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার যুক্তরাষ্ট্রের আর নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। তারা বলছেন, মার্কিন কংগ্রেসের ট্রাম্প সমর্থকদের তাণ্ডব দেশটির গণতন্ত্রের ভঙ্গুর অবস্থার প্রতিফলন। ক্ষমতা স্থানান্তরের আগ পর্যন্ত সেখানে অস্থিরতা চলতে পারে বলেও আশঙ্কা তাদের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা দেশটির ইতিহাসে যুক্ত হলো কালো এক অধ্যায়। বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকদের এই সহিংস হামলা ভাঙচুরে স্তম্ভিত বিশ্ব। কূটনীতিকেরা বলছেন, এই ঘটনায় শুধু যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্যই নষ্ট হয়নি, প্রশ্নবিদ্ধ হয়েছে গণতন্ত্রের চেতনা। কয়েক বছর ধরে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা প্রকাশিত হয়েছে। এখন ভঙ্গুরতা স্পষ্ট হলো। আলট্রা রাইটিস্ট সেন্টিমেন্টস এইটার বহিঃপ্রকাশ হয়েছে এখানে, এবং ডেমোক্রেসির মধ্যে কিন্তু এই জিনিসটাকে মানে ভিন্ন মতকে
অ্যাবজর্ব করার একটা যে কালচার কেমিস্ট্রি ডেভেলপ করা হয়েছিল ওটাকে উনি ভেঙে দিয়েছেন। কারণ পোলারাইজেশন কিন্তু যুক্তরাষ্ট্রে সবসময় ছিল, কিন্তু এত প্রকট ছিল না এবং এত ভায়োলেন্টলি এক্সপ্রেসড ছিল না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেবেন 20 জানুয়ারি। বিশ্লেষকদের ধারণা, এর আগ পর্যন্ত দেশটিতে আরও সহিংসতা হতে পারে, আর এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। যে গণতন্ত্রের কথা এত বেশি বলতো, এখন অনেক দেশেই বলা শুরু করবে যে আমেরিকায় গণতন্ত্র নেই, তাহলে আমাকে কেন দোষারোপ করছো। অনেক দেশের মতন আমেরিকাকেও অনেক কিছু করতে হবে সত্যিকার গণতন্ত্র মানে অধিকার এবং গণতন্ত্র কাঠামো তৈরি করার জন্য। এ অবস্থায় দায়িত্ব নেওয়ার পর নিজ দেশের ভাবমূর্তি ফেরানোই বড় চ্যালেঞ্জ হবে জো বাইডেনের জন্য। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যার এই পর্যায়ে একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। পৌষে গরমের এই অনুভূতি থাকবে আরো 3 থেকে 4 দিন। 11 জানুয়ারি থেকে কমতে পারে তাপমাত্রা। পোশাক খাতে এপ্রিল পর্যন্ত লোকসানের আশঙ্কা, আরো 6 মাসের জন্য প্রণোদনা সহায়তা চায় বিজিএমইএ। আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এ জিজ্ঞাসাবাদ। দুদক জানিয়েছে, দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গেল 5 জানুয়ারি দুদকে তলব করলেও তাতে হাজিরা দেননি তিনি। তুহিন রেজার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের বিধি লঙ্ঘন করে চাকরি গ্রহণ, কর্মকর্তা কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক। সে অনুযায়ী প্রাথমিক অনুসন্ধান শেষে তা আমলে নেয় কমিশন। তার ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল ছেড়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সকালে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। মৃদু হার্ট অ্যাটাকের পর এখন সুস্থ আছেন প্রিন্স অফ ক্যালকাটা। হাসপাতাল থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন সৌরভ। পরে ব্যক্তিগত গাড়িতে করে নিজের বেহালার বাড়িতে চলে যান। ছাড়পত্র দেয়া হলেও সৌরভের স্বাস্থ্যের বিষয়টি হালকাভাবে নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। দেবী শেঠির পরামর্শে বাকি থাকা 2টি এনজিওপ্লাস্টির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গত শনিবার সকালে জিম করতে গিয়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। প্রয়োজনীয় পরীক্ষার পর দেখা গেছে সৌরভের হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী 3টি ধমনীতে ব্লক রয়েছে। ওই দিনই এনজিওপ্লাস্টি করা হয়েছিল, বসানো হয়েছিল একটি স্ট্যান্ড। ডাক্তাররা বলেছেন হাসপাতালে এসে নতুন জীবন পেয়েছি। আমি একদম ভালো আছি। আশা করছি আমি উঠতেও পারবো। ধন্যবাদ সবাইকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাইডেনের জয়ে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। না মানলেও ক্ষমতা ছাড়বেন ট্রাম্প। ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব। দেশে করোনায় একদিনে আরও 31 জনের মৃত্যু, শনাক্ত 1000-এর বেশি, হার 6.55%। 8.5 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত বাংলাদেশ। সংকট সমাধানে নানা উদ্যোগ সরকারের। পৌষে গরমের এই অনুভূতি থাকবে আরো 3 থেকে 4 দিন। 11 জানুয়ারি থেকে কমতে পারে তাপমাত্রা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ